নরেন্দ্র মোদীকে দিল্লি টাউনে ধুতি খুইলা ল্যাংটা করাইয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। কথাটা শুনতে একটু আপনাদের কাছে একটু আনইজি বোধ হবে না যে রমজান মাসে মাসুক ভাই বলেটা কি, এত কি খুশির খবর। নরেন্দ্র মোদীর ধুতি খুইলা একবারে ল্যাংটা করাইয়া দিয়েছে উনাকে। কিভাবে দিয়েছে আমি আমার নিজের মুখ থেকে বলছি না, ডকুমেন্ট দিয়ে কথা বলবো। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব বঙ্গভবনে নামাজের ইমামতি করে এখন কারো কারো কাছে বিপাকে পড়েছেন। মনে হচ্ছে যেন তার নামাজে পড়ানোর দৃশ্যটা দেখে অনেকেরই অসহ্য হচ্ছে, সহ্য করতে পারছেন না। মূলত যারা সহ্য করতে পারছেন না তারা জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে শুরু থেকে আজ অবধি সহ্য করতে পারছেন না। সারা বাংলাদেশ যখন প্রশংসায় পঞ্চমুখ সেনাপ্রধানের এই সুন্দরতম কাজের জন্য হয়তো ওনাকে আমরা সমালোচনা করি, অনেকে অসম্মানও করি। শেখ হাসিনা সুদি ইউনুস ডাকতেন, পদ্মা সেতুতে চুবাইতে চাইছেন, বিএনপি তারা মনে মনে সুদি ইউনুস ডাকছেন, কমেন্টেও ডাকছেন। সুযোগ পেলে চুবানোর প্রক্রিয়াটা আপনারাও করবেন। মানে অন্তরাত্মার একটা ভেতরের কথা আমার ধারণা এরকম যে পরিস্থিতিটা তৈরি হয়েছে। বাট বিশ্ব মহলে ডক্টর ইউনুসের মান সম্মান মর্যাদাটা কোন লেভেলের, এটার একটা দৃশ্যপট আমরা দেখলাম চীনে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস চীন সফরে গেছেন। উনি অলরেডি সেখানে পৌঁছেছেন। হাইনান প্রভিন্সে, আমি যদি ভুল না করে থাকি, সেখানে বোয়াও নামে একটা জায়গাতে, ওই শহরের নামে বোয়াও ফোরাম ফর এশিয়া এরকম একটা সংগঠনের সম্মেলনে তিনি বক্তৃতা করবেন। অ্যাপারেন্টলি সেটার জন্য তিনি সেখানে গেছেন এবং খুব অল্প করে যদি বলি 25টা এশিয়ান দেশ, তার সাথে অস্ট্রেলিয়া মিলে এই ফোরামটা তৈরি হয়েছে, যেখানে গ্লোবাল বিভিন্ন এবং এশিয়ার সাথে খুবই গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল, ক্লাইমেট এবং সিকিউরিটি ইস্যুতে আলাপ আলোচনা হয়। বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ মানুষজন সেখানে যান। এখন দুটি বিষয় আলোচনা চলছে। রাতারাতি কিন্তু সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব সাধারণ জনগণ এবং মুসলিম উম্মার অন্তরে জায়গা করে নিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, একটা দৃশ্য ভাইরাল হওয়ার পরেই কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সকলের মনে জায়গা করে নিয়েছে। আপনারা সকলেই জানেন গত কয়েকদিন যাবৎ জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকে নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা চলতেছিল। অবশেষে কিন্তু সেটার অবসান ঘটে এবং গতকাল থেকে জেনারেল ওয়াকারুজ্জামানের একটা বিষয়কে কেন্দ্র করে তিনি কিন্তু সকলের অন্তরে জায়গা করছে। সেটা হলো তার ইমামতিতে রাষ্ট্রপতি চুপ্পু সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু নামাজ আদায় করেছে তার পিছনে। আর এরপর থেকে কিন্তু সে প্রশংসায় ভাসছে। তাছাড়াও রয়েছে আরও গরম একটি খবর, সেটি হলো ডক্টর ইউনুস সাহেব তিনি কিন্তু চীন সফরে গিয়েছেন এবং এ নিয়ে কিন্তু ভারতের প্রচণ্ড মন খারাপ। অনেকেই বলাবলি করছে বিশ্লেষকরা যে ভারতের নরেন্দ্র মোদীর ধুতি ধরে টান দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রিয় দর্শক শ্রোতা, যাই হোক, যাবতীয় বিষয় নিয়ে রয়েছে আজকের এই ভিডিও, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর শুরুতে হয়তো অনেকগুলো বিশ্লেষকের বিশ্লেষণ আপনারা শুনেছেন, সেগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো চলুন আর কথা না বাড়ায় একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আজকে একটা বিরাট নিউজ আপনাদেরকে দিচ্ছি। নিউজটার শুরুতে বলি, নরেন্দ্র মোদীকে দিল্লি টাউনে ধুতি খুইলা ল্যাংটা করাইয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। কথাটা শুনতে একটু আপনাদের কাছে একটু আনইজি বোধ হবে না যে রমজান মাসে মাসুক ভাই বলেটা কি, এত কি খুশির খবর। নরেন্দ্র মোদীর ধুতি খুইলা একবারে ল্যাংটা করাইয়া দিয়েছে উনাকে। কিভাবে দিয়েছে আমি আমার নিজের মুখ থেকে বলছি না, ডকুমেন্ট দিয়ে কথা বলবো। ডকুমেন্টটা আপনাদেরকে তুলে ধরছি ইত্তেফাক পত্রিকা থেকে। ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসাবে মনোনীত করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন। সেই সঙ্গে একজন প্রাক্তন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থা র এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে। ল্যাংটাটা বুঝতে পারছেন না? বুঝতে একটু সময় লাগবে আপনাদের। এবার ল্যাংটা আমরা করছি না। আমরা ছোটকালে ওই দাদির মুখে, নানির মুখে শুনতাম আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। বাংলাদেশের মুসলমানদেরকে, ভারতের মুসলমানদেরকে সে যে জুলুম আর অন্যায় করেছে তার বিচার তাকে আল্লাহ তার দুস্থকে দিয়ে করাচ্ছে। সে আশাই ছিল বাইডেন চলে গেলে আর ডোনাল্ড ট্রাম্প আসলে, তার দুস্থ আসলে বাংলাদেশে হাসিনাকে পাঠাইয়া আবার বাংলাদেশ চিবাইয়া চিবাইয়া খাবে। আর তাকে তার দেশের জনগণ এখন চিবাইয়া খাবে, তাকে তার দেশের জনগণ এখন ল্যাংটা করবে। ল্যাংটা অলরেডি করা শুরু হয়ে গিয়েছে। এবার যা লিখেছে বিস্তারিত আমি একটু তুলে ধরি আপনাদেরকে। মঙ্গলবার 25শে মার্চ প্রকাশিত প্রতিবেদনে কমিশন উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে 2024 সালে ভারতে ক্রমবর্ধমান ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি অবনতি অব্যাহত ছিল, কারণ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ ও বৈষম্য বৃদ্ধি পেয়েছে। এতে বলা হয়েছে হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ভারতীয় জনতা পার্টি বিজেপি গত বছরে নির্বাচনী প্রচারণার সময় মুসলিম এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণ্য বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছিল। বিচার আপনারা করতে পারতেন নরেন্দ্র মোদীর? আমরা করতে পারতাম? বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আছিল যে তার বিচার করতে পারতেন? ডক্টর মোহাম্মদ ইউনুস বসে আছে বাংলাদেশে আর খেলা চলছে বিশ্বের চতুর্দিক থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে।
অ্যাট এ টাইম হাসিনার বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কাজ করছে কারা? কাজ করছে ডক্টর ইউনূসের ওই যারা পিএস হতে পারলে সৌভাগ্যবান মনে করে, যারা ডক্টর ইউনূসের পিয়ন হতে চা বিশ্ব থেকে, তারা এখন কাজ করছে ডক্টর ইউনূসের জন্য। আর ভারতকে উলঙ্গ করে দিয়ে প্রকাশ করতে চা বাংলাদেশে যা কিছু হয়েছে সবকিছুর জন্য দায়ী এই কুলাঙ্গার নরেন্দ্র মোদী। এই কুলাঙ্গার নরেন্দ্র মোদীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, তাকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবে এখন আমেরিকা। নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের নাম তারা ওইভাবে বলতে পারছে না, কিন্তু তারা তাদের নিজের দেশ, নরেন্দ্র মোদীর নিজের দেশে যে জুলুম অত্যাচার মুসলমান সহ অন্যান্য ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, অন্যান্য ধর্মের মানুষের উপর সে সমান জুলুম করছে, মণিপুরে খ্রিস্টানদেরকে মেরেছে, যার কারণে এবার তাকে উলঙ্গ করা হবে। এখানে আরো লিখেছে, কমিশন আরো বলেছেন সাংবাদিক, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের গোষ্ঠী সহ যারা ভারতের ধর্মীয় স্বাধীনতার বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তারা কনসুলার পরিষেবা বঞ্চিত। ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ওসিআই কার্ড বাতিল, সহিংসতার হুমকি এবং নজরদারির মতো প্রতিশোধের মুখোমুখি হয়েছে। তাদেরকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করেছে। যারা শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, যারা মোদির বিরুদ্ধে কথা বলছে তাদেরকে নাগরিক হিসাবে, দেশের নাগরিক হিসাবে তাদেরকে অমূল্যায়ন, অমর্যাদা করা হয়েছে। এখানে কিন্তু হিন্দু ধর্মের বহু মানুষ আছে, সবাই কিন্তু নরেন্দ্র মোদীর মতন গরুর গুমুত খায় না, ভারতের সব মানুষ খায় না। তার কিছু কুলাঙ্গার আছে, সে সেইগুলাকে নিয়ে শরবত বানাইয়া ওই গরুর ঘু আর চেনা মিলাইয়া খা। এটি সবাই খায় না, সব ভারতের মানুষ খায় না। আমরা ভারত বিরোধী নয়, ভারতের জনগণের বিরোধী নয়। আমরা কুলাঙ্গার নরেন্দ্র মোদীর বিচারটা হাসিনার সাথে একসাথে একই দিনে দেখতে চাই, এটাই আমাদের চাওয়া। আরো যা লিখেছে, 2023 সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নবাদীদের উপর ভারতের পরিকল্পিত হামলার অভিযোগ মার্কিন ভারত সম্পর্কের একটি ভাঙ্গন হিসাবে দেখা দিয়েছে। আমরা জানি ও শিখ নেতাকে কানাডাতে মেরেছে, আর আমেরিকাতে আরেক শিখ নেতাকে মারার জন্য পরিকল্পনা এঁটেছে, আর FBI এর হাতে তা ধরা পড়ে গিয়েছে, মারতে পারে নাই। সেই কারণেই সেই বিচার তারা এখন করতে যাচ্ছে, কানাডায় মারা এবং আমেরিকাতে আক্রমণ করা। ওয়াশিংটনের প্রাক্তন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবকে ব্যর্থ ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করেছে। যদিও ভারত শিখ বিচ্ছিন্নবাদীদের নিরাপত্তার জন্য হুমকি এবং জড়িত থাকার কথা অস্বীকার করে, ভারত এগুলা অস্বীকার করেছে। গত বছরের এপ্রিলে নরেন্দ্র মোদী মুসলিম অনুপ্রবেশকারী হিসাবে উল্লেখ করেছিলেন, বলেছিলেন এদের বেশি সন্তান রয়েছে। মুসলিমদেরকে অনুপ্রবেশকারী মানে বাংলাদেশ থেকে মুসলমানরা ভারতে গিয়েছে, ওরা বাংলাদেশের মানুষ, এই হিসাবে সে অমূল্যায়ন করেছে। আবার বলেছে যে মুসলমানদের নাকি সন্তান বেশি, বাচ্চা কাচ্চা বেশি, পরিবার বড়। এই কথাগুলা আমেরিকা ধরে বসেছে। আমেরিকা যেহেতু ধরেছে সেহেতু ল্যাংটা করেই ছাড়বে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব বঙ্গভবনে নামাজের ইমামতি করে এখন কারো কারো কাছে বিপাকে পড়েছেন। মনে হচ্ছে যেন তার নামাজে পড়ানোর দৃশ্যটা দেখে অনেকেরই অসহ্য হচ্ছে, সহ্য করতে পারছেন না। মূলত যারা সহ্য করতে পারছেন না তারা জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে শুরু থেকে আজ অবধি সহ্য করতে পারছেন না। সারা বাংলাদেশ যখন প্রশংসায় পঞ্চমুখ, সেনাপ্রধানের এই সুন্দরতম কাজের জন্য বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আমাদের যুবক, তরুণ, শিক্ষক, ছাত্র, ছাত্রী, বয়স্ক সবাই মিলে যারাই একটু অনলাইনে অ্যাক্টিভ থাকেন প্রত্যেকেই আজকের তাকে নিয়ে পোস্ট করছেন, তার প্রতি শুভকামনা জানাচ্ছেন এবং তার এই কাজটিকে বাংলাদেশের মানুষ বেশ ভালোভাবে নিচ্ছেন। সেই সময়ও কিছু কিছু নাগরিক, কিছু কিছু মানুষ তারা তাকে প্রশ্ন তুলে দিচ্ছেন যে এই নামাজটা আসলে কোন উদ্দেশ্যে উনি পড়িয়েছেন, ওনার ভিতরে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। আবার কেউ কেউ উদাহরণ সৃষ্টি করছেন আপনার মিশরের আব্দুল ফাত্তাহর সাথে, তিনিও নামাজের ইমামতি করছেন। মানে বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জিনিস চিন্তা করতে পারেন আপনি যে আমরা কতটা নিচু মানসিকতা নিয়ে অনেক সময় চলাফেরা করি, যেখানে সমস্ত জায়গায় জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব জনতার সামনে ভালোবাসা পাচ্ছেন। বাংলাদেশের মানুষ তার প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। সেখানে কিছু কিছু মানুষ এখনও তার নামাজের দৃশ্যটাকে ভিন্ন অ্যাঙ্গেলে খোঁজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনি যদি এভাবে খুঁজতে থাকেন পৃথিবীর বহু মানুষের সাথে আপনার ব্যক্তি জীবনের চরিত্রের মিল পেয়ে যাবেন। ফেরাউনের রাতের বেলার কান্নার সাথে আপনি যখন তাহাজ্জুদে উঠে রাতের বেলা আল্লাহর কাছে কান্না করেন, মিলাতে গেলে দেখবেন যে আপনিও কান্নেন, সেও কাঁদেছিল। সে কেঁদে কেঁদে আপনার আল্লাহর কাছ থেকে আপনার বিভিন্ন দাবি দাওয়া পাশ করাতো, আর সকালবেলা উঠে নিজেকে নিজে খোদা দাবি করতো। আপনি যদি এরকম উদাহরণ সৃষ্টি করেন তাহলে আপনার উদাহরণই তো ওই সকল মানুষদের সাথে আপনি পেয়ে যাবেন। সমাজে আমাদের এই দৈন্যতা থেকে বের হয়ে আসতে হবে। আমরা একজন মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে জানি না। আমরা যারা আমার পাশে দাঁড়ায় তাদেরকে শত্রু বানিয়ে দেই, যারা আমার জন্য কাজ করে, আমার দেশের জন্য লড়াই করে, আমার মানুষের জন্য কাজ করে, তাদেরকে আমরা শত্রু বানিয়ে দেই। এবং সবচেয়ে ভয়ানক হচ্ছে আমরা আমাদের কাছের মানুষদেরকে দূরে ঠেলে দিই। যেই মানুষগুলো আমার দুর্দিনে এক ফোঁটা পানি নিয়েও যদি আমার পাশে এসে থাকে, সেই এক ফোঁটা পানির জন্য অন্তত পক্ষে তার প্রতি যে কৃতজ্ঞতা থাকা উচিত, সেটা আমাদের এই বাংলাদেশের অনেক জায়গায় সেই কৃতজ্ঞতাটার অভাব রয়েছে। আমি এগুলো দুঃখ নিয়ে এই জন্য বলছি, জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের ভূমিকা 5 তারিখে না থাকলে 5ই আগস্ট বাংলাদেশের মানুষ শেখ হাসিনা বিমুখ স্বাধীন বাংলাদেশ দেখতে পারতো না।
এটা যত বড় আপনি শক্তিশালী হন, আপনার কথার জোর থাকতে পারে, আপনার বক্তব্য জোরে থাকতে পারে, আপনার অনেক কিছু থাকতে পারে, কিন্তু এত সহজ নয় একটা দেশ সমগ্র সেটআপ, পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী, অন্যান্য সকল বাহিনী, যেই সেটআপগুলোর সবগুলোই আওয়ামী লীগের, শেখ হাসিনার হাতে গড়া, সেই সকল সেটআপ ভেঙে চুরে চুরমার করে দিয়ে একটি সরকারকে তাড়িয়ে নতুন কিছু সম্ভাবনা তৈরি করা, এটা এত সহজ নয়। আমরা আন্দোলন করেছি, প্রত্যেকে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করেছি, এজন্য আমরা সবাই সবার প্রতি কৃতজ্ঞতা। কিন্তু এই সকল ভূমিকার পাশে যে মানুষটি আমাদের পাশে এসে এমন কিছু কৌশল অবলম্বন করে দাঁড়িয়েছে, তিনি হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব, একজন দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান। হ্যাঁ, জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে আপনারা যেভাবে হয়তো ব্যবহার করতে চান, যে তিনি চাইলেই অনেককে মারপিট করবেন, এটা করবেন, সেটা করবেন, হয়তো তার কাছ থেকে অনেক কিছু, সেই সকল নোংরা কাজ আপনি আমি পাচ্ছি না। আমাদের এক্সপেকটেশন এরকমই, একজন ক্ষমতা থেকে চলে গেলে পরবর্তীতে যে ক্ষমতায় আসবে বাংলাদেশটা তার মনে করে যা ইচ্ছা তাই করবে, এরকম মানসিকতার কারণেই হয়তো আমরা অনেক কিছু আশা করি। কিন্তু না, হয়তো তিনি বাংলাদেশের ভবিষ্যৎ, দূরদর্শী চিন্তা, 20 বছর পরে কি হতে পারে, 30 বছর পরে কি হতে পারে, সেই সকল চিন্তা করে একটি শান্ত বাংলাদেশ রাখতে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটাই এখন তার জন্য পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের ইমামতির এই দৃশ্য দেখে আপ্লুত হয়েছি। কালকেও আমি একটি ভিডিও দিয়েছি এবং বাংলাদেশের সিংহভাগ মানুষ, আমি মনে করি 99%, 98% মানুষ তার পক্ষে দাঁড়িয়েছে। এবং এই 2-1 মানুষ যারা এখনও এরকম বিভিন্নভাবে কুৎসা রটাচ্ছে, মনে হচ্ছে যেন তারা কত বড় শায়েখ, কত বড় বিশ্ববরণ্য অলি, মনে হচ্ছে তারা কত বড় জানি বাংলাদেশের একেবারে রাজাদিরাজ, দেশ পরিবর্তনের বিশাল ভূমিকা পালনকারী। ফেসবুকে একটা পোস্ট লেখা আর বাংলাদেশের স্বাধীনতা এনে দেয়া এক জিনিস না। ফেসবুকে আমি একটা ভিডিও কিংবা রিল দেয়া আর দেশকে স্বাধীন করে দেয়া এক জিনিস না। আমাদের বুঝতে হবে, স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষার জন্য যেখানে ঐক্যের প্রয়োজন, সেখানে আমরা অনৈক্য ছড়িয়ে ছড়িয়ে বাংলাদেশকে আজকে কোথায় নিয়ে যাচ্ছি, এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। একটু খেয়াল করে দেখেছেন, শত হাজার সমালোচনার মধ্যেও এই সরকার কত সুন্দরভাবে বাংলাদেশকে পরিচালনা করছে। খেয়াল করে দেখেছেন, রমজানের মধ্যে ঈদকে কেন্দ্র করে সমস্ত জায়গায় মানুষের যে আনন্দ উচ্ছ্বাস। গতকালকের একটি ইফতার মাহফিলে এক ভদ্রলোক বলতেছিলেন, এবছর ব্যবসায়ী মহলের কাপড়ের বেচাকিনা এত বেশি হয়েছে। এখান থেকেই প্রমাণ হয় মানুষ কতটা স্বস্তিতে আছে, খাদ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে। আমি গতকালকে সম্ভবত বশির সাহেবকে ধন্যবাদ জানিয়েছিলাম, একজন উপদেষ্টা, যিনি বাণিজ্য উপদেষ্টা, অথচ আমরা তো তাকে তুলোধরা করে দিয়েছিলাম নিয়োগপত্র পাওয়ার পরে। সব জিনিসই আমার মতো আপনার মতো চিন্তা করা, এটা কোনো জাতির স্বস্তিদায়ক নয়। আজকে সেজন্য বলছি, জনাব জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব বাংলাদেশের এমন জায়গায় একটি ইমামতি করলেন, এবং এটা একটা সিম্পলি ইমামতি ছিল, হয়তো পরিকল্পনা না, কিচ্ছু না। হয়তো 10 জন 20 জন মানুষ ওখানে বা 50 জন মানুষ গিয়ে উপস্থিত হয়েছে, সাথে সাথে নামাজ পড়াও। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে হয়তো পিছন থেকে রাষ্ট্রপতি কিংবা যে কোনো ব্যক্তি সবাই মিলে বলেছেন আপনি সামনে যান, কারণ তারা জানেন তিনি একজন আমলি পরহেজগার মানুষ, তিনি একজন ধর্মচর্চার মানুষ, অতএব তাকে সামনে দিয়েছেন। এই জিনিসটাতেও অনেকেরই অসহ্য, এই যাদের এই ধরনের রোগ এবং মানসিকতা, তারা কোনোদিন সফল হতে পারে না। তো একটা জিনিস দেখবেন, তারা শুধু দেশে গ্যাঞ্জাম পাকাতে পারে, দেশের মধ্যে অশান্তি সৃষ্টিতে। আমার কাছে আওয়ামী লীগের যে ভূমিকা, তার পাশাপাশি আমাদের কিছু মানুষ যারা সত্যি সত্যি আমাদের দেশের বাস্তবতা না বুঝে বিভিন্ন কাজ করে, তাদের ভূমিকাও অনেক। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চীন সফরে গেছেন, তিনি অলরেডি সেখানে পৌঁছেছেন। হাইনান প্রভিন্সে, আমি যদি ভুল না করে থাকি, সেখানে বোয়াও নামে একটা জায়গাতে, ওই শহরের নামে বোয়াও ফোরাম ফর এশিয়া এরকম একটা সংগঠনের সম্মেলনে তিনি বক্তৃতা করবেন। অ্যাপারেন্টলি সেটার জন্য তিনি সেখানে গেছেন, এবং খুব অল্প করে যদি বলি, 25টা এশিয়ান দেশ, তার সাথে অস্ট্রেলিয়া মিলে এই ফোরামটা তৈরি হচ্ছে, যেখানে গ্লোবাল বিভিন্ন এবং এশিয়ার সাথে খুবই গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল, ক্লাইমেট এবং সিকিউরিটি ইস্যুতে আলাপ আলোচনা হয়। বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ মানুষজন সেখানে যান। তো এটা আসলে মূল ইস্যু না, মূল ইস্যু আমরা আসলে যেটা নিয়ে আলোচনা করছি, এবং এটা সবচেয়ে বড় সিগনিফিকেন্স, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হতে যাচ্ছে, দ্বিপাক্ষিক বৈঠক। এটাই অনেক বেশি আলোচনার জায়গা আমাদের দেশে হচ্ছে, এবং আমাদের দেশে হওয়া মানেই আমাদের কোনো ব্যাপারে, মানে আমাদের সরকারের যে কোনো গতিবিধির ব্যাপারে দুর্দান্ত নজর থাকে ভারতের। সো এই সফর শুধুমাত্র ডক্টর ইউনূস এবং শি জিনপিং না, এখানে আরেক ব্যক্তিকে আমরা মানে ইনভিজিবল হয়েও তিনি আছেন গুরুত্বের সাথে, তিনি হচ্ছেন জনাব নরেন্দ্র মোদী। তারা খুব মন দিয়ে খেয়াল করছেন এখানে কি হচ্ছে না হচ্ছে। ইনফ্যাক্ট তাদের মিডিয়াতের মধ্যে এটা নিয়ে নানান আলাপ আলোচনা চলেছে, আমরাও কথাবার্তা বলছি। আমরা এই সফরটাকে এবং বিশেষ করে এই দ্বিপাক্ষিক বৈঠকটাকে কীভাবে দেখব, মানে ভারতের জায়গা থেকে সবচেয়ে ভালো হতো, তারা সবচেয়ে খুশি হতো ডক্টর ইউনূস যদি শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে না বসতেন। যদি এর মধ্যে আমাদের সরকারের দিক থেকে প্রেস সেক্রেটারি ভারতের পত্রিকা দ্য হিন্দুকে কনফার্ম করেছেন যে ডক্টর ইউনূস প্রথম ভারতেই যেতে চেয়েছিলেন গত ডিসেম্বরে, এই সফরের আলাপ আলোচনা শুরুরও আগে, কয়েক সপ্তাহ আগেই, কিন্তু ভারত সেটা ডিনাই করেছে। কিন্তু ভারত যেটা চায় শেখ হাসিনার মতো হবে, না হলেও 80%, 50% শেখ হাসিনা হবে, 50% কৃতদাস হবে। ভারত চাইছে না, কিন্তু বাংলাদেশও সুবোধ বালকের মতো চায়নার সাথে বা পাকিস্তানের সাথে কোনো রকম কোনো যোগাযোগ করবে না, চুপ করে বসে থাকবে। কিন্তু এটা ডিফারেন্ট বাংলাদেশ, এটা ডক্টর ইউনূস বলে না, ভবিষ্যতের যে কোনো সরকার, আমি প্রায় বলছি এটা, যে সম্পর্কে যে বেঞ্চমার্ক তৈরি হয়েছে এই সরকারের সময়ে, আমরা সবচেয়ে বড় প্রাপ্তি বা প্রধান প্রাপ্তি যদি মনে করি, আমি এটাকেই মনে করি সরকারের দিক থেকে, সেই বেঞ্চমার্ক ভেঙে খুব বেশি নিচে আসা কোনো দলের, জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকারের জন্য সহজ হবে না। এই দেশে তার রাজনীতি ধ্বংস হয়ে যাবে। যাই হোক, ভারত
খুশি হতো, কিন্তু না, আমরা রাইটলি এই সিদ্ধান্তটা নিয়েছি। অনেক কিছু হয়ে যাবে তা না। এর মধ্যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ক্লিয়ারলি জানিয়েছেন কোনো চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে না, কিছু এমওইউ বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা স্মারক বাংলায় বলি আমরা, স্বাক্ষরিত হতে পারে। এমওইউও খুব তুচ্ছভাবে দেখার কিছু নেই যদি আমাদের সামনে আসে যে কোন কোন ইস্যু নিয়ে কথা হচ্ছে, কোন কোন বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। আমরা এখনো জানি না, ওনাদের বৈঠকের পর যে বিস্তারিত তথ্য আমরা পাবো সেটার ভিত্তিতে আমরা আসলে সেটাকে ইভ্যালুয়েট করবো। কিন্তু কী হলে পজিটিভ হবে, কিন্তু আসলে একটা পজিটিভ ব্যাপার ঘটেই গেছে, সেটা নিয়ে শেষে কথা বলবো, এটা অলরেডি ঘটে গেছে। কিন্তু কী হলে আমরা মনে করি আমাদের দিক থেকে খুব বড় অ্যাচিভমেন্ট হবে বলে মনে করি। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা চায়নায় গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি একটা আলাপ করে এসেছিলেন, সে তখনই আমি এটা নিয়ে কথা বলেছি। সেটা হচ্ছে বাংলাদেশকে চীন যেসব ঋণ দিয়েছে, বাংলাদেশে চীনের দেওয়া অনেক ঋণ অপ্রয়োজনীয় এবং অনেক ঋণ অত্যন্ত এক্সপেন্সিভ, সেগুলো শোধ করার যে টেনিওর সেটা কম, সুদ অনেক উঁচু, এরকম ব্যাপার আছে। কিন্তু পৃথিবীতে ইতিহাস আছে, এই সাম্প্রতিক অতীতে মালয়েশিয়াতে এটা হয়েছে, মাহাথির মোহাম্মদ এই লেটেস্ট বার ক্ষমতায় আসার পর চীনের অনেক ঋণ রিনেগোশিয়েট করেছেন, সেখানে চীন তার ঋণের সুদের হার কমিয়েছে, এমনকি পরিশোধের সময়সীমা বাড়িয়েছে। সো আমরা আমাদের দিক থেকে এক্সিস্টিং অর্থনৈতিক সংকটের মধ্যে যদি এমন কোনো সুবিধার ঘোষণা পাই, এটা সরকার একটা বড় সাফল্য হিসাবে আমরা বিবেচনা করব। নট অনলি দ্যাট, চীন থেকে আমরা ইম্পোর্ট করি, বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীনের কাছ থেকে, দ্বিতীয় ভারত 13-14 বিলিয়ন ডলারের মতো, চীন 22 থেকে 25 বিলিয়ন ডলারের মতো, ইটস এ হিউজ অ্যামাউন্ট। এসব ক্ষেত্রে যদি কিছুটা ডেফার্ড পেমেন্ট তারা পারমিট করে, যে আমরা পণ্য আনছি কিন্তু পরিশোধের সময়সীমার জন্য কিছুটা সময় লাগবে, সেটা সাকসেসফুল হতে পারে। বিনিয়োগ এফডিআই যদি আনা যায়, চীনের সরকার টু সরকার যেসব ঋণ আছে সেগুলোর বাইরে যদি চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করেন, ডক্টর ইউনূস তার ভাষণে জাতির উদ্দেশ্যে দুদিন আগে যে ভাষণ দিয়েছেন, সেখানে চীনের একটা সোলার পাওয়ার কোম্পানি যেটা পৃথিবীর সবচেয়ে বড়, তারা বাংলাদেশে বিনিয়োগ করবে, এই ধরনের কথা বলেছেন। সো এরকম আরও কিছু বিনিয়োগ যদি আনা যায়, সেটা একটা বড় সাফল্য হিসেবে দেখব। কিন্তু এমওইউর মধ্যে একটা বিষয় আলোচনার জায়গা আছে, সেটা একটু দেখতে হবে এবং আমাদের কিছু ব্যাপারে সতর্কতারও প্রয়োজন আছে, সেটা নিয়েও কথা বলতে চাই। যে কথা বলছিলাম, একটা সাফল্য অলরেডি হয়ে গেছে, সেটা হচ্ছে চীনের সাথে, চীনের প্রেসিডেন্টের সাথে এই বৈঠকটা। চীনের প্রেসিডেন্ট কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল মানুষ, বেশ কিছুদিন থেকে নানান র্যাঙ্কিংয়ে তাকে বলা হয়। এর মানে এই না চীন সবচেয়ে পাওয়ারফুল দেশ, কিন্তু যেটা হয়, শি জিনপিংয়ের হাতে আসলে চীনের সব ক্ষমতা কার্যত তার হাতে, মানে আমেরিকান প্রেসিডেন্টের হাতে এত ক্ষমতা থাকে না। ব্যক্তিগতভাবে আমেরিকা সবচেয়ে পাওয়ারফুল দেশ হলেও এখন পর্যন্ত নানান বিবেচনায়, কিন্তু প্রেসিডেন্টের হাতে অত ক্ষমতা নেই, তার হাত পা নানানভাবে চেকস অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে বেঁধে ফেলা হয়েছে। তো শি জিনপিং পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ, তার সাথে যখন আমাদের প্রধান উপদেষ্টা বসছেন এবং প্রেক্ষাপটটা হচ্ছে ভারত বাংলাদেশের ওপরে, বাংলাদেশের এই সরকারের ওপরে তীব্র চাপ তৈরি করার চেষ্টা করছে, তাকে সেই অর্থে এখনো স্বীকৃতিই দেয়নি। মানে স্বীকৃতি দিয়েছে এইভাবে যে তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলছেন না, আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর তাকে কনগ্রাচুলেট করেছে। তো এই সরকারকে এক ধরনের মেনে নিয়েছে তারা, কিন্তু মন থেকে স্বীকৃতি বলতে যা বোঝায়। এমনকি 26শে মার্চকে সামনে রেখে প্রধান উপদেষ্টার কাছে বার্তা পাঠিয়েছেন, এগুলো করেছেন। সো তারা স্বীকৃতি দিয়েছেন, মেনে নিয়েছেন, কিন্তু আসলে বাংলাদেশের সরকারকে হোল হার্টেডলি মেনে নেওয়া এবং তার সাথে কাজ করা, সেটা থেকে ভারত এখনো বেশ খানিকটা দূরে। এই প্রেক্ষাপটেই চায়না সাথে আমাদের প্রধান উপদেষ্টা বৈঠক হচ্ছে শি জিনপিংয়ের সাথে। আমরা খেয়াল করবো শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাবার পর থেকে চীন চেষ্টা করছে, সরকার এবং সরকারের বাইরের শেখ হাসিনা বিরোধী যত শক্তি আছে, বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক কমিটি, তখনও নাগরিক পার্টি হয়নি, তাদের বিভিন্ন নেতৃবৃন্দকে তারা বিভিন্ন দফায় বিভিন্ন কিস্তিতে তাদের দেশে নিয়ে গেছেন, তাদের সাথে ইন্টারাক্ট করেছেন, তাদের রাষ্ট্রদূত, বিএনপি নেতা, জামায়াত নেতা, সরকার সবার সাথে খুবই উষ্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন। চীন বাস্তবতা মেনে নিয়ে এখন শেখ হাসিনা বিরোধী শক্তিগুলোর সাথে সম্পর্ক তৈরির চেষ্টা করছে, যদিও শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার পেছনে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এটা আমাদের ভুলে গেলে চলবে না। তো ফলে এইখানে যখন চীনের জায়গায় চলে যাচ্ছে, এটা ভারতের জন্য চাপ তৈরি করছে। বাংলাদেশ চীনের পক্ষে চলে গেল কিনা, ভারতের মিডিয়াতে এই আলাপগুলোই খুব হচ্ছে, কতটা যায়, কি যায়, এর মধ্যে বিশেষ করে কিছু স্ট্র্যাটেজিক প্রশ্ন, সিকিউরিটির প্রশ্ন, অ্যাপারেন্টলি মনে হয় এগুলো সেরকম না, কিন্তু এর সাথে এগুলো জড়িত আছে। আমি তিস্তা প্রজেক্টের কথা বলছি, ধরলাম এমওইউর খুব শক্ত আইনি ভিত্তি নেই, কারণ এটা অ্যাগ্রিমেন্ট না, কিন্তু যদি একটা এমওইউ হয় যে তিস্তা প্রজেক্টে বাংলাদেশ আবার চীনকে কাজ করতে দিতে চাইছে, বা মোংলা পোর্ট চীন পরিচালনা করতে চেয়েছে, আমি যতদূর নিউজ দেখেছিলাম এটা সিদ্ধান্ত অলমোস্ট সরকার নিয়েছে বা অলরেডি দিয়ে ফেলেছে, আমি নিশ্চিত নই সেটা, বা একই রকমভাবে আর কি এমওইউ হয় সেটা আসলে আমাদের একটা দেখার ব্যাপার থাকবে। বিশেষ করে তিস্তা চুক্তি, তিস্তা নিয়ে ভারতের প্রচণ্ড মাথা ব্যথা আছে। তিস্তা চুক্তি, তিস্তা প্রজেক্টটা যে জায়গায় হবে, সেই জায়গাটা ভারতের সেই শিলিগুড়ি করিডোর, যেটাকে আমরা এখন অনেকেই জানি চিকেন স্নেক বলে আমরা বুঝি, একটা চোক পয়েন্ট, খুবই ন্যারো একটা স্ট্রিপ অফ ল্যান্ড, যেটা দিয়ে ভারতের নর্থ ইস্টার্নের রাজ্যগুলো কানেক্টেড আছে মূল ভারতের ভূখণ্ডের সাথে। সো এটা একটা চোক পয়েন্ট, স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট। এখানে একটা প্রজেক্ট যদি হয়, সেটাকে ভারত কীভাবে নেবে, এটা ভারতের জন্য খুবই বড় দুঃসংবাদ। শুধু না, সেটা আমাদের জন্য কতটুকু চাপ হয়ে আসতে পারে সেটা মাথায় রাখতে হবে। আর আরেকটা ব্যাপার আমরা একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে আমেরিকা সাম্প্রতিক সময়ে চীনের প্রতি যে অ্যাটিটিউড দেখাচ্ছে, মানে এটা খুব নানানভাবে দেখার স্কোপ আছে। মানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যেন ট্রাম্প চায়নার সাথে প্রচণ্ড কেওস তৈরি করতে চাইছেন, কিন্তু আমরা যদি খুব গভীরভাবে তলিয়ে দেখি, ট্রাম্পের নেওয়া সব পদক্ষেপ, এখন সব পদক্ষেপ আদতে চায়নার পারপাস সার্ভ করছে, চায়নার গ্লোবাল সুপার পাওয়ার হয়ে যাওয়ার পরিস্থিতি আসলে তৈরি করে দিচ্ছে। সেই বিবেচনায় চীনের সাথে এক ধরনের যোগ সাজসেরও আলাপ আমরা করতেও পারি, এটা খুব অযৌক্তিক হবে না। যাই হোক, কিন্তু অ্যাপারেন্টলি চীনের সাথে জারি সম্পর্ক দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমেরিকা খুবই রিটালিয়েট করার চেষ্টা করছে। আমরা একটা সাম্প্রতিক উদাহরণ যদি দেই, আমরা অনেকে খেয়াল করেছি ট্রাম্প পানামা ক্যানাল কিনে ফেলার, মানে দখল করে ফেলার হুমকি দিচ্ছেন। এর মধ্যে দুটো কারণ। একটা কারণ, তিনি বলছেন যে আমেরিকান জাহাজের কাছ থেকে অনেক বেশি ট্যারিফ নেওয়া হয়
কিন্তু আরেকটা কারণ তিনি উল্লেখ করছেন যে এই ক্যানাল চাইনিজরা অপারেট করছে, চাইনিজরা এখানে এম্পাওয়ার্ড হচ্ছে, সেই কারণে তিনি আসলে এটা দখল করে নিয়ে নেবেন। সো চায়নার সাথে সম্পর্ক থাকা, চায়নার সাথে সম্পর্ক গ্রো করা, সেটাই সমস্যা নেই, কিন্তু কোনো একটা রেড লাইন ক্রস করা, সেই রেড লাইনগুলো কি আমরা এখন পরিষ্কার নই। কারণ হচ্ছে বাংলাদেশের জন্য রেড লাইন কি ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে। সো খুব চায়নার সাথে খুব বেশি সম্পর্ক, বিশেষ করে স্ট্র্যাটেজিক এবং সিকিউরিটির সম্পর্ক যদি হয়, সেটা আমেরিকাকেও বিরক্ত করার সম্ভাবনা আছে। এবং আমেরিকার বর্তমান প্রশাসনে আমরা অনেকবার কথা বলেছি, প্রো ভারতীয়, ভারতীয় বংশোদ্ভূত অথবা আমেরিকান মানুষ কিন্তু হিন্দু ধর্ম গ্রহণকারী মানুষ, খুবই প্রো আরএসএস এবং বিজেপি মানুষ খুবই পাওয়ারফুল জায়গায় আছেন। সো তারা সরকারের উপরে চাপ তৈরি করার সক্ষমতা অর্জন করতে পারেন। সো এখানেও সরকারের একটু সতর্ক থাকা দরকার আছে বলে আমি মনে করি। কিন্তু আমি এটাও মোটামুটি নিশ্চিত যে এই ব্যাপারগুলো নিশ্চিতভাবে বিবেচনায় নিয়েছে সরকার, সেটাকে তারা মাথায় রাখবেন ভালোভাবে। কারণ তাদের এটা ভুলে যাওয়া চলবে না, বর্তমান ভারত সরকার, ভারতের সাথে আমেরিকা তার ট্যারিফ রিলেটেড যেসব জায়গা আসে সেসব জায়গায় কোনো ছাড় দিচ্ছে না ফর শিওর, কিন্তু অন্যান্য জায়গায় আসলে ভারতের সাথে এক ধরনের কোলাবোরেশন বাংলাদেশ প্রশ্নে হতেও পারে। কারণ বাংলাদেশকে নিয়ে যে ধরনের ডিসইনফরমেশন ভারত ছড়াচ্ছে, ডিসইনফরমেশন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, সেটা আলটিমেটলি ট্র্যাকশন তৈরি করতে পারে। বিশেষ করে বাংলাদেশ চীনের সাথে অনেক বেশি দহরম মহরম করে আমেরিকার স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে, এই ন্যারেটিভ প্রচার করার সুযোগ হতে পারে। আর আরেকটা জিনিস আমাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে সাফল্যের কথা বলছিলাম, বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে যদি চায়নার দিক থেকে খুব সিগনিফিক্যান্ট কোনো পদক্ষেপের ঘোষণা আমরা দেখতে পারি, সেটা খুবই পজিটিভ হবে। কারণ তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওর আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং সকলের আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।